আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, শুনতে পাচ্ছি। জনাব আনিস আলমগীর, আপনি খেয়াল করেছেন যে আজকে আমাদের যুব ক্রিয়া এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা স্ট্যাটাস দিয়েছেন তার পিতাকে কেন্দ্র করে। হুম। তার পিতা কিভাবে ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন ওনার মন্ত্রণালয়ের, এবং সেই ব্যাপারে ওনার দুঃখ প্রকাশ এবং পিতার হয়ে ক্ষমা প্রার্থনা। এই যে হুম। পুরো বিষয়টা, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি বলতে চাচ্ছি, এটা বাহ্যিকভাবে আপনার কাছে মনে হতে পারে যে একটা পজিটিভ জিনিস, একটা ইতিবাচক ঘটনা, যে একজন তার পিতার হয়ে ক্ষমা চাচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা রয়ে যায় যে এই ক্ষমাটা তো এখন আসলো কেন? উনি জানতেন না কিভাবে? আর যদি প্রকাশ না পেত, এটা সাংবাদিক যদি এটা প্রকাশ না করতো, তাহলে উনি এটা করতেন কিনা? ওনার বাবা একজন শিক্ষক। এই শিক্ষক সাহেব যখন আপনার এই লাইসেন্সের জন্য আবেদন করেন, এটাতে কি প্রমাণিত হয়? এটাতে এটা প্রমাণিত হচ্ছে যে স্থানীয় সরকার উপদেষ্টা যে আসিফ মাহমুদ সজীব এর বাবা এটা করছে, যে একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার যে আমাদের একটা গলদ রয়ে গেছে, এবং রাজনৈতিক সুবিধা প্রাপ্তির যে একটা নগ্ন প্রকাশ, সেটা এই ঘটনার মধ্যে দিয়ে গেছে। কিন্তু উনি শিক্ষক, উনার কেন কন্ট্রাক্টর হতে হবে? ওনার কেন লাইসেন্স দরকার? ওনার এই জন্য লাইসেন্স দেওয়া হয়েছে যে তার মানে হচ্ছে ক্ষমতা কেন্দ্রে যারা থাকে তারা সেই সুবিধাটুকু নেয়। এখন মনে করেন লাইসেন্সটা উনি বাতিল করেছেন তার বাবার এই ঘটনার প্রেক্ষিতে, তো তাহলে কি শেষ হয়ে যাবে? তা তো শেষ হচ্ছে না। তার বাবাকে ব্যবহার করে তো অন্য কন্ট্রাক্টরও এই কাজটা করবে, যে আপনাকে এত পার্সেন্ট দেবো, কাজটা আমাকে নিয়ে দেন, আমার লাইসেন্সে করেন। আপনি কেন এই বোকামি করতে গেছেন নিজের নিজের লাইসেন্স করতে গিয়ে? এবং সত্যিকার অর্থে উনি বোকামি করছে। যারা কিন্তু এটা করে তারা কিন্তু ওইভাবেই করে, যে কাজ আমি তোমাকে দিয়ে দেবো, লাইসেন্স তোমারই থাক, অসুবিধা নাই। তো সজীব ভুঁইয়ার বাবা এই দিক দিয়ে মাস্টার মানুষ, সততা দেখাতে গিয়ে একটু গলদ হয়ে গেছে। কিন্তু আরেকটা জিনিস দেখেন, সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে অভিযোগ, তার এপিএস কয়দিন আগে পদত্যাগ করেছে। উনি যদিও দাবি করছেন যে উনি সৎ ছিলেন, এক পয়সাও কিছু করেন নাই, উনি নিজ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু গভর্নমেন্টও যে সার্কুলার দিয়েছে সেখানে তো তার চাকরি নাই বলা হচ্ছে। এখন বলা যায় না সে পদত্যাগ করেছে কি না করেছে, কিন্তু প্রশ্ন তো থেকে যায় যে এখানে বলছেন যে সজীব ভুঁইয়া যেটা বলেছেন আগের, যে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট তার বাবার সাথে লেগেছে, এইখানে কি লাগে নাই? এখানে তো একই দলের লোক, একই সঙ্গের লোক, তাকে কেন তুমি রেখেছো? আপনি খেয়াল করে দেখবেন এপিএস গুলো, আপনি জানেন এগুলা এপিএস গুলো কারা নিয়োগ করায়? এপিএস গুলো হচ্ছে ব্যক্তিগত চামচা, ব্যক্তিগত দুর্নীতিবাজ, ভাই, মামু, খালু, যেগুলো গোপন কাজ কারবার করবে, এদেরকে নিয়োগ দেওয়া হয়। আর সরকার থেকে দেওয়া হয় পিএস। তার সাথে যে কিন্তু অনেক এই সময়। এপিএস নিয়ে একটা কথা বলি আমি। এই এপিএস এর ব্যাপারে বিভিন্ন ফিগার টিগার আমরা শুনতে পাচ্ছি, উনি এই পরিমাণ টাকা মেরেছেন, চুরি করেছেন, এগুলো অনেক সময় শুনি আমরা। যদি হুম। একটা এপিএসসি এত টাকা মারে, যাই মারুক, হুম। আমি ফিগারটা নাই বললাম, হুম। তাহলে এপিএস এর তো তেমন কোনো প্রশাসনিক ক্ষমতা নাই। হুম। তাহলে তো মানে মূল কাজটা তো উপদেষ্টাই করেছেন। তাহলে কি সেটাই। উপদেষ্টাকে আমরা কিভাবে মানে নিষ্কলুষ ভাববো? না, আমি এখনো তাকে দিতে চাই। আহ, আহ, আপনার সম্পূর্ণ অভিযুক্ত করতে পারি না, কারণ হচ্ছে এটা প্রমাণিত নয় যে সত্যিকার অর্থে তারা এরকম দুর্নীতি করেছিল কিনা। কোনো একজন ব্যক্তি তো সেরকম প্রশ্নে আসতে পারে না যে আমি অত টাকা দিয়েছি। কিন্তু বাংলাদেশে কি দেখা যায়? বাংলাদেশে দেখা যায় যে আপনি যখন ক্ষমতা থেকে চলে যান, তখনই বের হয় এই সমস্ত কাণ্ড। হুম। হ্যাঁ, আপনি কি করেছেন না করেছেন, এবং এই দুর্নীতির সিংহভাগ কাজ তো এপিএস দিয়ে হয়, এর আগে হয়েছে নাই, তার এপিএস দিয়ে করেছিল। আপনার মনে আছে কিনা জানি না। তো এরকম এপিএস গুলোই শক্তিশালী হয়ে দাঁড়ায়, পিএস এর পাতা থাকে না। অনেক সময় পিএসও করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এপিএস দিয়েই করে। এখন সজীব ভুঁইয়া আসলে কি করেছেন না করেছেন সেটা আমরা এখন পাবো না। তার বাবাও কোন কি সাধুতায় এই লাইসেন্স করেছেন সেটা যদি ক্ষমতা ছাড়ুক তারপরে আসবে। কিন্তু আমি বোধহয় আপনার সঙ্গে বা অন্য কোথাও আরো একদিন বলেছিলাম, সজীব ভুঁইয়া একটা পলিটিক্যাল পার্টির সাপোর্টার। সেই তার সহকর্মীরা সবাই একটা নতুন রাজনৈতিক দল করেছে, এবং যে কোনো মুহূর্তে সরকার সরকার
থেকে ছেড়ে গিয়ে সে ওই দলে যেতে পারে। এবং তাদের এই দুইজনের থাকা নিয়ে কিন্তু এখনো কোশ্চেন দেখা দিয়েছে যে তারা এখানে যদি থাকে তাহলে এই সরকারের নিরপেক্ষতা কতটুকু থাকবে এই নির্বাচন আয়োজনে। কিন্তু আপনি দেখেন সজীব ভুঁইয়া এখানে এসেছে যে সেক্রেটারি কিংবা বলিষ্ঠ কোনো নেতা যে পোস্ট হোল্ড করে বিভিন্ন রাজনৈতিক দলের, আপনি যদি দেখে থাকেন যে মান্নান ভূঁইয়া কিংবা আরো অন্যান্য যারা যারা ছিল, সব সাধারণ সম্পাদকরা কিন্তু এই পোস্টটা কিন্তু হোল্ড করতো। এবং এই জন্যই করা হইতো যে তাদের চামচাগুলোকে, দলীয় দালাল যতগুলো যেখানে আছে, দালাল বলবো না, কর্মীও বলবো, যে ত্যাগী লোকজন, অত্যাগী লোকজন, এদেরকে দেওয়া, দলকে শক্তিশালী করা, লুটপাটের ব্যবস্থা করা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টাকা বিলির মাধ্যমে। এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় হচ্ছে সবচেয়ে দুর্নীতিবাজ এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান। এর ইঞ্জিনিয়ার গুলো প্রতিটাই মিস্টার 10% এখন আর নাই, এটা বহু পার্সেন্ট বেড়ে গেছে। এবং এটার অনেক প্রমাণ আছে। আমরা রিপোর্ট করতে গিয়েও আমরা, আপনি, আমরা সবাই জানি এগুলা, এখানে একটা রাইট, ওপেন সিক্রেট রাইট। খায় তারা। তো হুম। সেরকম একটা মন্ত্রণালয় এই এই বয়সে উনাকে কেন দিতে হবে, কেন নিতে হবে? উনি যুব ক্রীড়া মন্ত্রণালয় নিয়েছেন, আমি তো খুব খুশি হয়েছি। সে একটা খেলাধুলা নিজে পছন্দ করে, তার সাথে যায় এটা। কিন্তু এই মন্ত্রণালয়টা নেওয়ার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো এবং দলকে সুবিধা দেওয়া। দল তাদের অবশ্যই যে দলটা তারা তারা সবাই জানে যে এর মাধ্যমে এখন আরো বলা হয় যে ছায়া সরকার হিসাবে, ছায়া একটা সরকারি দল হিসাবে রয়ে গেছে এই ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে। এখন তারা আরেকটা যেটা করছে, মনে করেন স্থানীয় সরকার এই এখন নেই, কার্যকরী নাই। ইউনিয়ন পরিষদে আছে, আমি গত সপ্তাহে বোধহয় আপনাকে বলেছিলাম যে সেখানে 1/3 মাত্র কাজ করছে, 2/3 পালিয়ে আছে, যেহেতু তারা রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেছিল। এখন বিভিন্ন জায়গায় তারা প্রশাসক নিয়োগ দিচ্ছে, জি। হ্যাঁ, ইনক্লুডিং সিটি কর্পোরেশন। বিরাট অঙ্কের লেনদেন হচ্ছে। তো সজীব ভুঁইয়া কি এই লেনদেনের কিছু পাচ্ছেন না? উনি জানেন না? উনি পান না? এটা কে বিশ্বাস করবে? জি। এটা আচ্ছা, আরেকটা বিষয় আপনি দেখবেন, এই 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 যে স্টুডেন্টদের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রণালয়ে স্টুডেন্টরা যাচ্ছে, নানা রকম তদবিরে তাদের নাম শোনা যাচ্ছে। এর মাঝখানে দেখলাম যে রেল মন্ত্রণালয়ে রেল তিনজন আপনার এরকম সমন্বয়কের নাম শোনা গেল। তারা কি করছেন না করছেন, রেলের একজন সাবেক কর্মকর্তা মাহবুব কবির যিনি আছেন, উনি এটা প্রকাশ করলেন। বিভিন্ন ঘটনা আমরা দেখলাম। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে এই তরুণদের যে রাজনৈতিক দল, যে এনসিপি যেটা আছে, হুম, এটার গ্রহণযোগ্যতা মানুষের কাছে, এই দল নিয়ে যে প্রত্যাশা ছিল, সেখানে কি কিছু ভাটা পড়েছে বলে আপনার কাছে মনে হয়? নিঃসন্দেহে মানুষ হতাশ। এদের কি কি চিন্তা করে মানুষ ক্ষমতা দিয়েছিল বা এক দফা তাদের সমর্থন করেছিল? আন্দোলনটা তো এক দফা ছিল না, আন্দোলনটা তো ছিল কি ওটা আন্দোলন। তারপর সেখান থেকে টার্ন নিল এটা এক দফা। তো এক দফা তো মানুষ নেমেছিল।